চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালের মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 কাকে বলবো? কাকে বলবে মানে? বাড়িতে কি কেউ ছিল না? না, নিতাম না। আমি তো অনেক ভুল করেছি। তুমি আমার স্ত্রী, তুমি কোনো ভুল কাজ করলে সেটা শুধরে নেওয়া কর্তব্য আমার। তুমি কি সত্যি সত্যি সে আমার কাছে শুইতেছ না? আমার অনেক ভুল হয়ে গেছিল, আমার মাফ করে দাও। বাজে কথা বলো না। আরমান তোমাকে কখনো মারতে চাইনি, তুমি তাকে কটু কথা বলে উত্তেজিত করেছিলে। না না ভাবি, আমি এগুলোকে কেন বলতে যাব? না 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 না, তুমি আমাকে না, এখন থেকে তুমি যেখানে যাবে শিহাবকে বলে যাবে। মানে আপনাকে নিয়ে আমি সহ বাসার সবাই খুব টেনশনে ছিল। এত ভাই বানাবো, আমার কিছুই হইব না। আমার হইলো লোহার শরীর, এইটুকু ঠান্ডা খাইলে কিছুই হয় না। খুব ভালো কথা, তোমার ইচ্ছাটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু বাবা হিসেবে তো আমারও একটা ইচ্ছা থাকতে পারে, পারে না? নিশ্চয়ই আছে বাবা। সবচেয়ে বড় দরকার হচ্ছে আপনার দোয়া। তাছাড়া বাড়ির ছোট মেয়ে সুলতানার বিয়ে যখন হবে তখন আপনি জাঁকজমক করে বিয়ে দিবেন, আপনার সব শখ পূরণ করবেন। তবে একটা কথা জেনে রেখো, যেটা সত্য আমি সবসময় সত্যের পক্ষে। আমার জানা মতো আমি কখনো কোনো অন্যায় করিনি আর করবো। যাক, ভালোই হলো। রহমান সাহেব চাচ্ছিল না খুব বেশি আনুষ্ঠানিকতা হোক, সেক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের মধ্যে বিয়ের কাজটা সেরে ফেলব। জি বাবা, সেটাই ভালো। তাহলে এটাই হোক, থাকো তুমি। আচ্ছা, তোর কি মনে হয় রিনা কি স্বাভাবিক হয়েছে? রিনাকে দেখে আমার তো তাই মনে হয়। রিনা এখন আগের মতো হইচই করে না, কারোর সাথে ঝগড়াও করে না, বিনার সাথেও কোনো ঝগড়াঝাটি নেই, এমনকি শিহাব সম্পর্কেও কোনো মানে বাজে কথা বলে না। এসব তো স্বাভাবিক হওয়ারই লক্ষণ। আমি এখন পর্যন্ত ওর মধ্যে কোনো খারাপই দেখতেছি না, কিন্তু মাঝে মাঝে চিন্তা হয় যদি আবার আগের মতো হয়ে যায় তখন। কাজলের কাছ থেকে যা শুনেছি তাতে মনে হয় রিনা মনের দিক থেকেই বদলে গেছে। তা না হলে কাজলকে তার এতদিন সহ্য করার কথা নয়। নিজের স্বামীর দ্বিতীয় বিয়ে, বউ, এসব কেউ মেনে নিতে পারে না, অথচ রিনা সেটা মেনে নিয়েছে। এতদিন তো সেই কাজলের দেখাশোনা করেছে, আবার কাজলকেও শিহাবের রুমে সেই জোর করে পাঠিয়েছে। তাহলে তুই কি কস, এখনই সব শেষ করন যাইব? আমার তো তাই মনে হয় আম্মা। এখন যে একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে, শিহাবের রুমে কাজলকে পাঠিয়ে দিয়ে আমি নিজেই তো স্বস্তি পাচ্ছি না, আর রেবেকাও সেটা মন থেকে মেনে নিতে পারছে না। শিহাবের উপর আমার ভরসা আছে দেখেই আমি এটা করছি। আমি দেখতে চাই নীনার মনে কি কষ্ট হইতেছে নাকি ওইটাকে ভালোভাবে দেখতেছে। জি আম্মা, তাছাড়া কাজলও এখন খুব অস্বস্তিতে পড়েছে।
ও বারবার বলছে যে এইসব যেন এখন শেষ করা হয়। আম্মা, ওরও তো একটা জীবন আছে। ওর হবু বর যদি এসব জানতে পারে তাহলে ওর বিয়েটাই হয়তো বা আটকে যাবে। আর তাছাড়া ছেলেটা আজকাল আমাদের বাড়ির আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে, কাজলকে পাহারা দিচ্ছে। তুই কি ওই ইমনের কথা কইতেছস? জি আম্মা, আমি ইমনের কথাই বলছি। আজকে কাজল কোথায় গিয়েছিল জানেন? ইমনের সাথেই দেখা করতে গিয়েছিল। বাড়ির বাইরে কাউরে কিছু না কইয়া ও দেখা করতে গেল কেন? ওর তো কথা ছিল কোথাও গেলে আমারে কইয়া যাওন। ইমন যেভাবে আমাদের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছিল, কাজলের মনে হয়েছে কেউ দেখলে পরে এটা বিপদ হয়ে যাবে, তাই সেই মনকে বারণ করতে গিয়েছিল। আরও একটা জিনিস, সেটা হলো কাজল ইমনকে এটাও বলতে গিয়েছিল যে ও ইমনকেই বিয়ে করবে আর 2-1 দিনের মধ্যে এই বাড়ি ছেড়ে চলে যাবে। ও আচ্ছা, এই কাজল খুব অস্থির হয়ে পড়ছে না ইমনের লেগে? আমার পাশে কইতেছিল যে শিয়াবের লগে এক রুমে থাকতে ওর খুব অস্বস্তি লাগতেছে। আসলে কি জানো, রিনারে খুব পছন্দ করে ফেলছে। তা তো করবেই, সারাক্ষণই তো সে রিনার সাথে থাকে। আর ওর যখন যা কিছুর প্রয়োজন পড়ছে রিনাই তো তাকে জোগাড় করে দিচ্ছে। ভালোই মিলেছে দুজন। সেটা ঠিক, তবে আমার না মেয়েটারে খুব পছন্দ হয়েছিল। ওরে ছাড়তে আমার খুব কষ্ট হয় বলে। কষ্ট হলেও তো কিছু করার নেই, তাকে তো চলে যেতে হবে। সে তো হবেই। এই কদিনে বাড়ির সবার মন জয় করে লইছিল, কেবল রেবেকা ওরে 2 চোখে দেখতে পারে। মায়ের মন তো, তাই হয়তো বা ওর খারাপ লাগছে। পরে অবশ্য যখন সব জেনে যাবে তখন আর খারাপ লাগবে না। তাহলে কি কস, সব শেষ করে দিব? হ্যাঁ আম্মা, আমার মনে হয় এখনই সবাইকে জানিয়ে দেওয়া ভালো, কারণ সামনে বিনার বিয়ে। এর আগে সমাধান হয়ে গেলে আমার মনে হয় বিষয়টা ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তো যদি সবাই চাস তাহলে আমি ব্যাপারটা শেষ করে দিই। কাল সকালে মিটিং ডাক, সবার সামনে কয়ে দিই সব কিছু। খুব ভালো হয় আম্মা। ওরা কি ঘুমাইছে? তা তো জানি না, তবে রিনা আজকে বিনার কাছেই শুয়েছে। কাজল ড্রয়িং রুমে ঘুমোচ্ছে। ড্রয়িং রুমে কেন? ওরা তুমি কইছি তুই শিয়াবের রুমে ঘুমাইবি। ও গিয়েছিল, তবে সবাই যার যার রুমে চলে যাওয়ার পর সে ওখান থেকে বেরিয়ে এসে ড্রয়িং রুমে শুয়েছে। আরে মায়ের তো মশাই কামড়ায় খাইতেছে। আগের রাতে মশার যন্ত্রণায় ঘুমাইতেই পারে নাই। আম্মা, আমি কয়েল জ্বালিয়ে রেখে এসেছি। ভালো করছোস, শুনে আমার খুব খারাপ লাগছে। যা তুই রাত জাগিস না, ঘরে যা। কাল সকালবেলায় সকলের দায়িত্ব সকলের সামনে বিচার কর। ঠিক আছে। দেখো রোমান, আমি ইদানিং না তোমাদের মধ্যে বেশ একটা পরিবর্তন লক্ষ্য করছি। আমার তো খুব চিন্তা হচ্ছে এইভাবে চললে তোমাদের জন্য একসঙ্গে থাকবে কি করে। আরেকটা কথা বলো, দুজন মানুষ একসঙ্গে থাকতে হলে না পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। কেন বাবা, কিছু হয়েছে নাকি? সীমানা কি কিছু করেছে? সীমানা কিছু করেনি, তবে বিষয়টা ওর মাধ্যমে উত্থাপিত হয়েছে এবং ব্যাপারটা হচ্ছে আরমানের ব্যবসা এবং দিন দিন তার উন্নতি। আমি বহুবার তাকে বলেছি যে আরমান তার ব্যবসার জন্য আমাদের ফ্যামিলি বিজনেসের কোনো সাপোর্ট নেয়নি। সে যা করেছে নিজের চেষ্টাই করেছে। এখন তুমি যদি চাও যে তুমি আমাদের ফ্যামিলি বিজনেসটা করবে না, চাইলে নাই করতে পারো, পারো না? বাবা একটু পরিষ্কার করে বলবেন ঘটনাটা কি হয়েছে? ব্যাপারটা আবার কি হবে? ব্যাপারটা তো সেই পুরাতন ব্যাপার। সীমানার ধারণা যে আরমান যে বিজনেসটা করছে এবং ব্যবসায়ী যে তার প্রফিট হচ্ছে, লাভ করছে ব্যবসাতে, সেখানে তোমাদের নাকি অংশীদারিত্ব আছে। আমি তাকে বহুবার ব্যাপারটা বলে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সেটা তো সে শুনছে না। সে বারবার আরমানকে এইভাবে এই সমস্ত বলে অসম্মানজনক কথাবার্তা বলে তাকে ছোট করছে। আর তুমি তোমার স্ত্রীকে প্রশ্রয় দিচ্ছ। বাবা, আমি কখনোই সীমানাকে প্রশ্রয় দিইনি। যখনই ওর সঙ্গে আমার কথা হয় আমি সবসময় সত্য কথাটাই বলি।
আসলে বাবা অফিসের কর্মচারীর কাছ থেকে এই ব্যাপারটা জানার পর থেকেই ওই কথাগুলো বলেই যাচ্ছে। অফিসে এত বড় সাহস কার হয় যে এই সমস্ত ইনফরমেশন আমাদের বাড়ির বউদেরকে দিচ্ছে, বাড়ির পরিবেশ নষ্ট করছে, অফিসের পরিবেশ নষ্ট করছে। তুমি খুব দ্রুত সেই কালপেটটাকে খুঁজে বের করো, তারপর তাকে 3 মাসের বেতন অগ্রিম দিয়ে অফিস থেকে বিদায় করে দাও। তবে হ্যাঁ, নেক্সট জেনারেল মিটিংয়ে ব্যাপারটা উত্থাপিত করে তারপর তাকে অফিস থেকে বিদায় করে দেবে। ব্যাপারটা যেন মনে থাকে। জি বাবা, বুঝতে পেরেছি। অনেক আগে এই বৌমা আমাকে এই ব্যাপারে একটা ইঙ্গিত দিয়েছিল, কিন্তু আমি ব্যাপারটা খুব একটা পাত্তা দিইনি। কিন্তু এখন তো দেখছি দেওয়াটা উচিত ছিল, কারণ এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দিলে অন্যায়ের পরিমাণে দিন দিন বাড়তেই থাকবে। জি বাবা, আমি কালই ব্যবস্থা নেব। শোনো, আরেকটা কথা, আরমান কালকে রাত্রে আমাকে জানিয়ে দিয়েছে যে ওর বিয়ের সমস্ত খরচ ও নিজে বিয়ার করবে, আমাদের কারো কাছ থেকে কোনো ধরনের টাকা পয়সা নেবে না। কারণ ও চায় না ওই বিয়ের খরচ টরচ নিয়ে তোমরা ভবিষ্যতে আবার কথা বলো, ওকে খোটা দাও। বাবা, এটা কি ধরনের কথা? আপনি এখনো বেঁচে আছেন, আর তাছাড়া এটা তো ওর হক। বুঝতে পেরেছি, এসব কথা বলছে মানে অহংকার, মানে ১৪ টাকার মালিক হচ্ছে তো অহংকারে পার মাটিতেই পড়ছে না। তা আপনি কি করলেন? মেনে নিলেন? মেনে নেবো না কি করবো? ও যা বলেছে তা সবগুলো যুক্তি দিয়ে বলেছে, কথাতে যুক্তি আছে, তো মানতেই হবে। এতে কোনো অন্যায় দেখছি না, বরঞ্চ অন্যায়টা তোমরা করেছো। ওর সঙ্গে এমন আচরণ করাটা তোমাদের একদম ঠিক হয়নি। বাবা, এটা তো মিটে গেছে, আমি সীমানাকে বুঝিয়ে বলেছি। তাছাড়া যেটা সত্য নয় সেটা নিয়ে শুধু শুধু অভিমান করে কোনো লাভ নেই। আমার এখনো ছেলে মানুষই আছে। দেখো, আরমান তোমাদের সবার চাইতে ছোট, সেই হিসেবে আদরটা একটু বেশিই পেয়েছে, এটাই স্বাভাবিক। তাছাড়া তোমাদের মা ওকে একটু বেশি আদর করত, তাই ওর অভিমানটা একটু বেশি। তবে সে কিন্তু তোমাদের সবার চাইতে বিচক্ষণ। এই যে বিয়েতে ও কোনো টাকা পয়সা নিচ্ছে না, কোনো বাড়তি খরচ করছে না, সেই টাকাটা কিন্তু ও এতিমখানায় দিয়ে দিচ্ছে। তুমি নিশ্চয়ই এরকম কিছু করার সাহস দেখাতে না। বাবা, সবার চিন্তা তো আর এক হয় না। হ্যাঁ, আমি সেটা নিশ্চয়ই আশাও করি না। এক একজন মানুষ এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আরমান তোমাদের সবার চেয়ে ব্যতিক্রম। হয়তো অল্প সময়ের মধ্যেই একটা বাইং হাউস করো। ইতিমধ্যে ও গাজীপুরে নাকি একটা ফ্যাক্টরির কাজেও হাত দিয়েছে। আর দেখো, আমরা কিন্তু সেটা কেউ পারিনি। এই যে আমিও পারিনি। আমার তো পারিবারিক ব্যবসা ছিল, কিন্তু আমি পারিনি। আর কিছু কিছু মানুষ থাকে যারা অন্যের উন্নতি সহ্য করতে পারে না, তাদের চোখটা আটায়। এমন মানুষদের জন্য আমার খুব কষ্ট হয়। বাবা, আমি তো ফ্যামিলি বিজনেস নিয়ে আছি, আমি ইচ্ছা করলে তো ওরকম বিজনেস করতেই পারতাম। না না, পারতে না। তোমার নিশ্চয়ই মনে আছে, আরমান যখন প্রথমেই গার্মেন্টস বিজনেসটা শুরু করেছিল, তখন আমরা সবাই কি বলেছিলাম, স্পেশালি তুমি কি বলেছিলে? এখন ওকে বুঝিয়ে কোনো লাভ হবে না বাবা, কিছুদিন যাক, ব্যবসাতে দেখুক বুঝুক, তারপর আবার ফিরে আসবে। ব্যবসা করা এত সহজ না। কিন্তু এর মাঝখানে তো অনেকটা সময় পার হয়ে যাবে। বাবা, আপনি তো জানেন ও খুব একরোখা, কারো কথাই শুনবে না, নিজের যেটা ভালো তাই ভাবে। দেখি, ওর সঙ্গে আমার আরেকবার একটু কথা বলতে হবে। দেখেন, চেষ্টা করে দেখেন, কোনো লাভ হবে না। শোনো, একটা ব্যবসা ভবিষ্যতে কি হবে, কত দূর যাবে, এটা বোঝার জন্য দূরদৃষ্টি থাকতে হবে, যেটা আমার আরমানের আছে, তোমাদের নেই। যাই হোক, আমি চাই না তোমাদের দ্বারা আর কোনোভাবে আরমান কোনো প্রকার হেনস্থা হোক। আর এই ব্যাপারটা তুমি তোমার স্ত্রীকে একটু ভালোভাবে বুঝিয়ে দিও। বাবা, আমি স্বীকার করছি সীমানার দোষ আছে, কিন্তু আরমান, ওরও তো দোষ আছে। না, ওর কোনো দোষ নেই, কারণ ওর হাতে এত অফুরন্ত সময় নেই যে তোমার স্ত্রীর সঙ্গে সমস্ত আজেরা বিষয় নিয়ে আলাপ আলোচনা করি। তোমরা তো সবাই মিলে ওর বিরুদ্ধে অনেক অভিযোগ উত্থাপন করেছো, তোমরাকে প্রমাণ করতে পেরেছো? পারো না। ওই যে সর্বশেষ শম্পা নামে যে মেয়েটা যে অভিযোগ করলো, আবার নিজে থেকে সমস্ত কিছু উদ্র করলো, কি করেনি? এখন তুমি ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পেরেছো? জি বাবা। বাবা, আমি তো উঠি। কামরুল, এই কামরুল, আমার পাইপটা দিয়ে যা।
সাথে এমন করলে কেন শিহাব? আমি কি করেছি? এই যে এতদিন ধরে তুমি আমাকে কাঁদিয়েছিলে, কাজলকে দিয়ে গল্প বানিয়ে আমাকে অস্থির করে ফেলেছো। সরি, আমার আসলে কোনো দোষ নেই, সব দাদির প্ল্যান। আর দাদি এটা করতে বাধ্য হয়েছিল, কারণ পরিস্থিতি যেমন ছিল এটা না করে যে দাদির উপর ছিল না। আমি গুণাক্ষরে বুঝতে পারিনি কাজল এইভাবে অভিনয় করে গেছে। কি আশ্চর্য, বাড়ির সবাইকে একেবারে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। দাদি আর বাবা ছাড়া। বাবাও জানতো? বাবাও জানতো। দাদি বাবাকে জানিয়ে রেখেছিল, কারণ বাবা যে পরিমাণে অস্থির টাইপের মানুষ, আরো আইনের মানুষ, না জানি কি কাণ্ড করে বলতো। তাই আগে ভাগেই দাদি বাবাকে জানিয়ে রেখেছিল। আশ্চর্য, শেষ পর্যন্ত বাবাও আমার সাথে এমন করলো। বাবা তোমাকে অনেক ভালোবাসে, তাই তো এই কাজ করেছেন। তুমি রাগ করো না প্লিজ রিনা। না, আমি আর রাগ করব না, আমি কারোর সাথেই রাগ করব না। শিহাব, তুমি শুধু আমার বাহিরের রূপটাই দেখলে, একবারও ভেতরটা বুঝতে পারলে না, জানার চেষ্টা করলে না। কেন শিহাব, কেন তুমি আমাকে এত কাঁদালে বলো তো? আমার ভুল হয়েছে, ক্ষমা করো। না না শিহাব, তুমি কোনো ভুল করনি, ভুল আমি করেছি। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কিছুই মনে করিনি রিনা। রিনা, আমি তোমাকে ছাড়া একদমই থাকতে পারছিলাম না, খুব অস্থির লাগছিল। তাহলে চলে এলে না কেন? সময় না হলে কিভাবে আসবো? দাদি গ্রিন সিগন্যাল না দিলে তো আমি আসতে পারতাম না। আচ্ছা রিনা, একটা অনুরোধ করি। কি অনুরোধ? কাজলের উপর রাগ করো না, ও তো আমাদের ভালোর জন্যই এসেছিল। কাজলের উপর আমি রাগ করব না। আমার কাজলের প্রতি কোনো রাগ নেই, কারোর উপরই কোনো রাগ নেই। তুমি ঠিকই বলেছ, কাজল এসে আমাকে বুঝিয়ে দিয়েছে। কাজল আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে খুব ভীষণ বুদ্ধিমতী একটা মেয়ে, খুব ভালো একটা মেয়ে। তাহলে এখন কি করবে? কি আর করব, ওই বাড়িতে ফিরে যাব। রানু। কি বললেন? রানু, কি ব্যাপার, হা করে তাকিয়েছ কেন? কতদিন পর তুমি আমাকে ওই নামে ডাকলে, কেন ডাকো না? তোমাকে তো অনেক নামেই ডাকতে ইচ্ছে হয়। রানু, আমার রানী। আমার শিবু, আমার পচা শিবু। কিছু বলবে? তুই তো অনেক বড় হয়ে গেছিস, অনেক টাকা তোর, অনেক অহংকার, এত অহংকার যে মাটিতে তোর পায়ে চলে না। কখন কাকে কি বলছিস একদম বেমালুম ভুলে গেছিস। তোর কি হিতের জ্ঞান লোপ পেয়েছে? আমি তোর বড় বড় ভাই, শিবনা তোর বড় ভাবি, এই কথা বেমালুম ভুলে গেছিস কি করে? ভাইয়া থামো, আমি কিন্তু বুঝতে পারছি না তুমি কোন প্রসঙ্গে আমাকে এত কথা শোনাচ্ছ, বলবে? তুই বাবাকে কি বলেছিস? তুই নাকি ফ্যামিলি কোনো টাকাই নিবি না। আমি কারণটা জানতে পারি? ফ্যামিলির টাকা, এটা তো কারো পার্সোনাল টাকা না। ভাইয়া তোমার অভিমানটা কোথায় বলো তো? আমি টাকা নিচ্ছি না এই জন্য, নাকি আমার টাকা নেওয়া লাগছে না এই জন্য? আমি টাকা কেন নিচ্ছি না বাবা নিশ্চয়ই তোমাকে সব বলেছে। আমার টাকা নেওয়ার দরকার নেই। আমি চাই না ধুমধাম করে বিয়ে করে বিনাকে এই বাড়িতে নিয়ে আসবো, এরপর বিনাকে কথা শুনতে হবে যে তার জন্য এত এত টাকা খরচ হয়েছে।
আমি যতটুকু পারবো আমার নিজের টাকায় ফুটানি করব, অন্যের টাকায় না। তার মানে কি? তার মানে আমার বিয়েটা আমার নিজের টাকা করা উচিত ছিল? হ্যাঁ, যদি সামর্থ্য থাকতো করতে, কিন্তু সেটা করার জন্য মানুষের মন থাকা লাগে, যেটা সবার থাকে না। আমার ব্যবসা করা দেখে তোমার যেরকমটা জ্বলেছে না, আমার অনেক শিক্ষা হয়েছে, আর না। তাছাড়া আল্লাহ আমাকে অনেক তৌফিক দিয়েছে। তোর এই অহংকার একদিন শেষ হবে, সেদিন কোথায় গিয়ে দাঁড়াবে? চার দেয়ালে আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ? আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি, এখানে আমি আর থাকবো না। এই সংসারের উপর তুমি একটা মায়া ফেলাই দিছ। এই পরিবারের সব মানুষ তোমারে খুব ভালোবাসে। তোমার বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, আমিও নিশ্চয়ই একই টাকা খরচ করতাম, সেটা তো বেঁচে গেল। অভিনয়ের প্রয়োজনে অনেক সময় আপনাদের সাথে বেয়াদবি করেছি, এটা ওটা ভেঙেছি, সবাইকে অনেক বিরক্ত করেছি। সব কিছু নিজের দিকে টানছো কেন? বিনাও তো জানে না, তাই বলে কি বিনা পরের মেয়ে? অপমান করার সময় মনে থাকে না, তাই না? তুমি আসলে একটা কুলুর বলদ। আপনারা সবাই মিলে আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন আর আমি একটু রাগও করতে পারবো না, আমার সে অধিকারও নেই। বাবার সিদ্ধান্ত মানে সিদ্ধান্ত, সেখানে আমাদের কারো কিছু বলার নেই।